স্বাগত বিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাজিব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার পরিবারের নামে থাকা 31টি অ্যাকাউন্টে 394 কোটি টাকা জব্দ করেছে দুদক। প্রেস ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক বলেন, জব্দ করা টাকা অবরুদ্ধ অবস্থায় থাকবে। আদালত থেকে সিদ্ধান্ত পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দুদক। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে 396 কোটি টাকারও বেশি 394 কোটি 60,72,805.71 টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফত প্রতিষ্ঠা নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য কোনো তথ্য প্রমাণ ছাড়াই, এমনটা জানিয়ে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আর অর্থ উপদেষ্টা বলছেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্যে দুই দেশের সম্পর্ক কিংবা অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। Unfortunate persecution and killing and abuse of religious minorities, Hindus, Buddhists, Christians, Catholics and others has been a major area of concern. সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বড় উদ্বেগের জায়গা। আর ভারতের বার্তা সংস্থা ANI-কে তিনি বলেন, ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে। এদিন রাতেই এর প্রতিবাদ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। বিবৃতিতে বলা হয়, তুলসী গ্যাবার্ডের এমন মন্তব্যের পেছনে তথ্য প্রমাণ কিংবা সুনির্দিষ্ট অভিযোগ নেই। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। মঙ্গলবার এ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও। এটা একটা সিরিয়াস স্টেটমেন্ট এবং সেটার ব্যাপারে সরকারের একটা রিঅ্যাকশন আছে, একদম পারফেক্ট, এবং এই রিঅ্যাকশন দুটো হতে পারে না, দেয়ার ইজ অনলি ওয়ান গভর্নমেন্ট। কিন্তু ফরেন অফিসার তো এই বিষয়ে একটা বক্তব্য থাকবে আলাদা করে, সরকার তো একটাই বক্তব্য। আর অর্থ উপদেষ্টা বলেন, তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিংবা অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। তুলসী গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনি অনেক জানেন, সেটা বলছে, এটার মধ্যে আমাদের কোনো ইস্যু নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না। দেশ এখন ভালো আছে জানিয়ে তিনি বলেন, অর্থনীতি নিয়ে হতাশার কোনো কারণ নেই। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের দেয়া গণবিজ্ঞপ্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে 10ই মার্চ ওই গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। এর বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম রিটটি করেন। উদ্বোধন হলো দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। এতে করে উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে আগের চেয়ে কম সময়ে ও নিরবচ্ছিন্নভাবে ট্রেন যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। মঙ্গলবার টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে যাত্রা করে আনুষ্ঠানিকভাবে সেতুর উপর দিয়ে ট্রেন সিরাজগঞ্জ প্রান্তে পৌঁছানোর মধ্য দিয়ে যাত্রা শুরু হলো দীর্ঘতম এই সেতুটির। মাত্র 3.5 মিনিটে যমুনা নদী পাড়ি দিল ট্রেন। যমুনা রেল সেতুতে এই বাহনটি চলতে পারবে সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে। পাশের যমুনা সেতুতে ফাটল দেখা দেওয়ার পর গতি কমিয়ে চালানোর জন্য সে পথ দিয়ে ট্রেন পার হতে সময় লাগত অন্তত 20 মিনিট। 50টি পিলার আর 49টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির 4.8 কিলোমিটারের এই অবকাঠামো নির্মাণে খরচ হয়েছে প্রায় 16,781 কোটি টাকা, যার মধ্যে 27.60% দেশীয় অর্থায়ন এবং 72.40% জাইকা ঋণ দিয়েছে। ডুয়েল গেজেটের এই সেতুটির স্থায়িত্ব ধরা হয়েছে 100 বছর। 2020 সালের 29শে নভেম্বর এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মঙ্গলবার টাঙ্গাইল জেলার ইব্রাহিমাবাদ রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল স্বতন্ত্র দীর্ঘতম রেল সেতুটি। এই উপলক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এবং জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে। পরে সিরাজগঞ্জের সায়দাবাদ রেল স্টেশনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। ট্রান্সএশিয়ান রেল নেটওয়ার্ক অথবা সার্ক রেল নেটওয়ার্ক, এটার একটা দীর্ঘদিনের আমাদের এই রিজিয়নে একটা কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি বাড়ানোর জন্য কিন্তু বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সেটির ক্ষেত্রেও ভবিষ্যতে সেই রেল আঞ্চলিক যে রেল নেটওয়ার্ক সেটি সাফল্যের জন্য কিন্তু আসলে এই রেল ব্রিজটি বিশেষ ভূমিকা রাখবে। এই রেল সেতু চালু হওয়ায় যমুনা বহুমুখী সেতুতে রেল লাইনটি খুলে ফেলা হবে। নতুন রেল সেতুর কারণে যাত্রীদের বাড়তি কিছু ভাড়া টোল হিসেবে গুনতে হবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ, এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশের এজেন্সিগুলোকে সৌদি এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি। এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ ওমরাহ এজেন্সির প্রতিনিধিদেরকে ওমরাহ যাত্রীদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরাহ এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। রাজধানীর গুলশান থেকে ইফতার বাজারের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, গুলশানের ইফতার বাজারের কোন কোন খাবারের চাহিদা বেশি, দাম ও মান নিয়ে কি বলছেন ক্রেতারা? সৌরভে আপনাকে ধন্যবাদ। আসলে রোজা যতই সামনে যাচ্ছে ততই কিন্তু আসলে মানুষের কেনাকাটার যে ইফতার কেনাকাটার, মুখরোচক খাবার কেনাকাটার জন্য মানুষ কিন্তু ভিড় করছে। বিশেষ করে অভিজাত এলাকায় গুলশান যে জায়গাটিতে আমরা রয়েছি সেই জায়গাটির থেকে কিন্তু কিছুটা এখন তাদের ইফতার কেনাকাটা ক্রেতার সংখ্যাটা অনেকাংশে কম। হয়তো বলা যাবে আপনার যদি অফিস ছুটি হবে কিছুক্ষণের পর, হয়তো 4টা থেকে 5টার মধ্যেই কিন্তু ইফতার কেনাকাটার সবচেয়ে ক্রেতার উপস্থিতি একটু বেশি থাকে। তো এই মুহূর্তে আমরা আসলে যেখানে আছি সেই স্থানটিতে কিন্তু ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম। আর খাবারের তালিকায় তো আসলে বরাবর মতো রয়েছে গরুর চাপ, রেজালা, ভুনা, খাসির চাপ, কোমা, লুচি, পরোটা ইত্যাদি আসলে বেচাকেনা হচ্ছে। বিশেষ করে এইখানকার যে মানে হালিম সেটার কিন্তু একটু জনপ্রিয়তা একটু বেশি, তাই এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু ভিড় করছে। তো আসলে সেই বিষয়ে একটু জানার জন্য আমরা এখন এখানকার যে দায়িত্বরত আছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এই রমজানের মধ্যে সাধারণ রোজাদার আসলে কি এসে রেখে যে এই রমজানে সাধারণত সবাই আসলে ওই রমজানে হালিমটাকে বেশি পছন্দ করে, কারণ আমাদের ফখরুদ্দিনের পক্ষ থেকে হালিমটা বছরে একবারই আমরা তৈরি করি রমজান মাসে। আর জিলাপি, তারপর আপনার গরুর চাপ, খাসির চাপ, খাসির কোরমা, এটার প্রতি মানুষের একটু আগ্রহ বেশি। ওকে, ধন্যবাদ আপনাকে। আসলে শুরুবে যেমনটি শুনছিলেন তিনি কিন্তু আপনার এখান পর্যন্ত যে রমজানের প্রতি সময়ের মধ্যে কিন্তু এই যে তাদের হালিমের পরিবেশনটা করে থাকে। তো এই ছিল আমার কাছে এখানকার অবস্থান। নাজিম, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে সিলেটের হবিগঞ্জে হামজা চৌধুরী গ্রামের বাড়িতে রয়েছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, হামজাকে ঘিরে পরিবারের সদস্যদের মাঝে ব্যস্ততা কেমন দেখছেন, আর আজ রাতে তো ঢাকায় ফেরার কথা রয়েছে হামজার, এ বিষয়ে জানাবেন। তরুণী, হামজাকে নিয়ে ব্যস্ততা বাড়ির মানুষ না যত ব্যস্ত তার চেয়ে বেশি ব্যস্ত এখানে হামজার সঙ্গে দেখা করতে আসা মানুষগুলো, স্থানীয় মানুষগুলো, এবং এমনকি দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে এসেছেন। কালকে তো হাজার হাজার মানুষের সমাগম ছিল এই বাড়িটিতে, এবং আজকে সকাল থেকে আমরা এখানে আছি, সকাল থেকে এই বাড়িটির সামনে কিন্তু শত শত মানুষের ভিড়। তারা শুধু চায় এক নজর হামজাকে কাছ থেকে দেখতে, চায় একটুখানি যদি ছুঁয়ে দেখা যেত, তারা চায় যদি হামজার সাথে একটু কথা বলা যেত, যদি তাকে জিজ্ঞেস করা যেত তুমি কেমন আছো, তাহলে তাদের যেন আত্মাটা ঠিক এমন আগ্রহ নিয়ে এখানে সবাই উপস্থিত হয়েছেন। সে যাই হোক, আপনাকে জানিয়ে রাখতে চাই হামজা চৌধুরী গতকালকে এখানে ঠিক এইরকম একটা সময় বিকাল 3:30 নাগাদ এই তার নিজের বাড়িতে এসে পৌঁছান এবং তিনি রাত কাটিয়েছেন।
এখানে তিনি রাত কাটিয়েছেন। আমরা যতটুকু জেনেছি রাত্রি 2:30-3টা পর্যন্ত তিনি জেগেছিলেন এবং এখানকার স্থানীয় বা যে বাউল সঙ্গীত, তিনি এই বাউল সঙ্গীতের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তার ঘরের উঠানে একটা অনুষ্ঠান হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি তরুণী, হামজা চৌধুরী সম্ভবত এক্ষুনি তার বাড়ির ছাদে উঠবেন। তো মানুষের ভিড়টা, আগ্রহটা আরও বাড়ছে। যদিও আমরা একটু চেষ্টা করব তাকে দেখার জন্য, যদি আমাদের টাইম ফ্রেমের মধ্যে মিলে যায় এবং হামজাকে যদি আমরা পেয়ে যাই। সে যাই হোক, যে কথা বলছিলাম যে হামজাকে নিয়ে পরিবারের সদস্যরা যেমন ব্যস্ত রয়েছেন, তেমনি এলাকার মানুষও ব্যস্ত রয়েছেন। সবাই অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। আর হামজা এখান থেকে কিছুক্ষণ পরে একটি চ্যারিটি প্রোগ্রামে যোগ দেবেন এবং সেটি হচ্ছে স্থানীয় একটি ক্লাব এবং স্থানীয় মানুষজনের মধ্যে তিনি কিছু ঈদ সামগ্রী বিতরণ করবেন, এর যতটুকু আমরা জানতে পেরেছি। এবং তারপরে এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে 3টি গাড়ি রাখা হয়েছে এবং হামজার জন্য একটি বিশেষ পাজেরো গাড়ি রাখা হয়েছে, যে গাড়িটিতে করে তিনি বিমানবন্দরে যাবেন। এখান থেকে আনুমানিক 4:30 নাগাদ পুরো দল বলতে হামজা চৌধুরীর বহরটা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবে এবং সেই বহরে তার বাবা থাকবেন, মা থাকবেন। হামজা চৌধুরীকে দেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছাদে, তার স্ত্রী সহ হামজা ছাদে উঠেছেন, তার বাড়ির ছাদে, এবং হাত নেড়ে সবাইকে অভিবাদন জানালেন। আমরা একটু কাছে থেকে দেখাতে চাই হামজা চৌধুরীকে দেখার জন্য অসংখ্য মানুষ কিন্তু এই বাড়ির ভিতরে জোর করেই ঢুকে পড়েছে একরকম। হামজা দাঁড়িয়েছেন, পাশে তার স্বজনরা রয়েছেন এবং হামজা চলে গেলেন। তার ব্যস্ততা রয়েছে, তাকে প্রস্তুত হতে হবে ঢাকা ফেরার জন্য এবং এখান থেকে গাড়ি করে বিমানবন্দর যাওয়া হবে এবং বিমানবন্দর থেকে 8:50 ফ্লাইটে হামজা কিন্তু ঢাকায় পৌঁছাবেন এবং সরাসরি যোগ দেবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ক্যাম্পে। এবং আগামীকাল একটি প্রেস কনফারেন্স এবং সেই সাথে একটি প্র্যাকটিস সেশনে অংশ নেবার কথা রয়েছে বসুন্ধরা কিংস এর, যেটা অনুষ্ঠিত হবে। মুশফিক, ধন্যবাদ আপনাকে।